শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধায়। বৃহস্পতিবার তোলা হবে আদালতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন। দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিদেশি খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সতর্কতা প্রত্যাহারের আহ্বান। বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে কমিটি গঠনের সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী জানালেন, সরাসরি নিয়োগ দিতে পারবে না পরিচালনা কমিটি। এবং রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান। ১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া গাড়ি না চালানোর নির্দেশ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাত 10টায় উত্তরা ৫ নম্বর সেক্টরে এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রথমে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত 11:15টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার গাইবান্ধায় আদালতে তোলা হবে এমপি লিটনকে। লিটনকে ধরতে বুধবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফতার করে রাত 10:40 নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। এ সময় আলাদা একটি গাড়িতে করে ডিবি অফিসে আসেন লিটনের স্ত্রী। সেখান থেকে রাত 11:15টার দিকে এমপি লিটনকে নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয় ডিবি পুলিশের একটি দল। তবে এ বিষয়ে লিটনের স্ত্রী কিংবা ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এর আগে বুধবার সকালে লিটনকে আত্মসমর্পণ করার আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। গত 2 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত করে এমপি লিটন। ঘটনার পরদিন আহত সৌরভের বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বুধবার আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিভিউ আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন 2 মানবতাবিরোধী অপরাধী। যদিও মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে রিভিউ দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট প্রকাশিত হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়। পরদিন তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই এই 2 মানবতাবিরোধী অপরাধীকে ফাঁসি কার্যকরের আদেশ পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। আপিল বিভাগের রায় অনুযায়ী মানবতাবিরোধী অপরাধীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। সেই হিসেবে নির্ধারিত সময় শেষ হবার একদিন আগেই বুধবার সকাল 10টার পর 32টি যুক্তি দেখিয়ে মুজাহিদ এবং 10টি যুক্তি দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। তাদের আইনজীবীর প্রত্যাশা, রিভিউয়ে খালাস পাবেন তারা। যে বিষয়ের উপরে নির্ধারণ করে পর্যালোচনা করে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা দেওয়া হয়েছে, সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই দণ্ডাদেশ বাতিলযোগ্য। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন, রিভিউ আবেদনটি খারিজ হয়ে যাবে। বহাল থাকবে এই 2 যুদ্ধাপরাধীকে দেয়া সর্বোচ্চ আদালতের মৃত্যুদণ্ডের রায়। রিভিউ অ্যালাউ হওয়া সম্ভাবনা খুব ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। যে দণ্ড আদালত দিয়েছেন, হাইকোর্ট যে ট্রাইব্যুনাল দিয়েছেন, আপিল বিভাগ যেটা বহাল রেখেছেন সেটাই বহাল থাকবে বলে আমি আশা করি। খুব দ্রুতই রিভিউ নিষ্পত্তির জন্য 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আগামীকাল বা পরশুর ভিতরে আমাদের দরখাস্ত দাখিল করে দেব এটা শুনানির তারিখ নির্ধারণের জন্য। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে আইএসের জড়িত থাকার অভিযোগ তোলা হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি জানান, সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় বিভিন্ন বিদেশি দূতাবাসের দেয়া নিরাপত্তা সতর্কতা নোটিশ থেকে আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে সরকার। রিপোর্ট এহসান জুয়েলের। গত ১.৫ বছর জুড়ে বিভিন্ন সময় বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সন্দেহে বেশ কজনকে আটক করেছিল পুলিশ। তবে সম্প্রতি দেশে 2 বিদেশি নাগরিক হত্যার পর দুটি ঘটনার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকটি বিদেশি সংস্থা ও দেশ। ৪৫ দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও আলোচিত ছিল আইএসের বিষয়টি। তবে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়, প্রমাণ চাওয়া হয় বিদেশিদের দাবির পক্ষে। এখন পর্যন্ত কোনো দেশ কোনো প্রমাণ দিতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটাও বলেছি যে তাদের কাছে কোনো ক্রেডিবল সোর্স থাকলে উই আর অলওয়েজ ওপেন ফর সাচ ডিসকাশন এন্ড এক্সচেঞ্জেস, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। যারা কিন্তু বলেছেন যারা তারাও কনফার্ম না, পরিষ্কারভাবে তারাও সেটা বলেছেন, এবং তারা যে ইনিশিয়াল লিড যেখান থেকে পেয়েছিলেন সেই লিডটা আর ভ্যালিড না সেটাও তারা বলেছেন। কিন্তু তারপরেও তারা তখন মৌখিকভাবে বলেছিলেন যে এটা আশঙ্কা তারা এখনো মনে করছিলেন, কিন্তু কোনো ক্রেডিবল কোনো সোর্স এখনো নেই। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রের দূতাবাসগুলোকে অনুরোধ জানানো হয়েছে ঢাকায় নিজ নিজ দেশের ভ্রমণ সতর্কতা নোটিশ থেকে আইএস এর বিষয়টি প্রত্যাহার করার। এসব রাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে সেখানে যে আইএসএল লিঙ্কের কথা বলেছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি টিল দে আর কনফার্মড অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য ক্লেম এন্ড অল দ্যাট, তারা যেন এটা না করেন। তার মানে যেটা তারা পোস্ট করেছেন ইতিমধ্যে ট্রাভেল অ্যাডভাইজারিতে, সেটা প্রত্যাহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য দেশের বর্তমান অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেখছেন যে অবস্থার উন্নতি হয়েছে, এবং আত্মবিশ্বাস এমন একটা জিনিস, এটা ওভার এ পিরিয়ড অফ টাইম ফেরত আসে। হঠাৎ করে কালকে সকালেই দেখলেন সবকিছু ঠিক আছে, কালকে আপনি 100% আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, বিষয়টা কিন্তু তা নয়। একটু সময় দিতে হয় হিল করার জন্য, এবং সেই সময়টুকু বেশ দ্রুততার সাথেই পার হয়ে যাচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভাড়া নেয়ায় রাজধানীর বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের সহ 14,000 টাকা জরিমানা আদায় করেছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও বেশি টাকা নেওয়া হচ্ছে। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, প্রতি কিলোমিটারে মাত্র 10 পয়সা করে বাড়ায়, ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। সকাল 9টা, মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকা। কিছু সময় পরপরই থামানো হচ্ছে গণপরিবহন। চলছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটি এর অভিযান। মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তানের ভাড়া যেখানে 26 টাকা, সেখানে বিভিন্ন গণপরিবহনে ভাড়া নেওয়া হচ্ছে 30 টাকা। বাড়তি ভাড়া আদায়ের একই চিত্র রয়েছে অন্যান্য রুটেও। আগারগাঁও থেকে আপনার ইয়া পর্যন্ত মহাখালী পর্যন্ত 20 টাকা ভাড়া নেয়। সরকার যদি কোনো কিছু কন্ট্রোল করতে না পারে তাহলে তো কিছু করার না। ম্যাজিস্ট্রেট বলে দিয়েছে 13 টাকা করে ভাড়া দিতে, এমনি সারা জীবন দিয়ে আসছি 18 থেকে 20 টাকা। এদিকে গণপরিবহন কর্মীরা বলছেন, মালিক পক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি তাদের। এ সময় বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন রুটে গেটলক সার্ভিসের নামে বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। 7 বছর ধরে কনক চালাইতেছি, এর ভিতরে আপনার 18 টাকা আমার কোম্পানি ভাড়া নিচ্ছে, আর এখনো ভাড়া বাড়ছে, এখনো কোম্পানি অত চার্জ দিচ্ছে, ভাড়া নিজস্বভাবে হয় না, 18 টাকা আমরা নিতে আসি। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন গণপরিবহনের মধ্যে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে কিনা এবং তালিকা অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হয়। এ সময় পরিবহন কর্মীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। বাস মালিক কোম্পানি যদি নিজের মতো করে ভাড়া তালিকা তৈরি করে, এটা গ্রহণযোগ্য হবে না। বিআরটি এর এটা একটা কন্টিনিউ একটা প্রক্রিয়া। এটা প্রত্যেক দিনই ছুটির দিন বাদে প্রত্যেক কর্মদিবসে 4টা মোবাইল কোর্ট এখন পরিচালিত হয়, এবং এটা স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এবং এখন যেহেতু আমাদের সামনে ভাড়ার বিষয়টা আছে, আমরা এই মোবাইল কোর্টের পাশাপাশি ভাড়ার বিষয়টাকেও আমরা দেখছি। গত 1 অক্টোবর থেকে সিএনজি চালিত বড় বাসের জন্য সর্বনিম্ন 7 টাকা ও ছোট বাসের জন্য সর্বনিম্ন 5 টাকা হারে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনকৃত সব যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট ও RFID ট্যাগ ছাড়া আগামী 1 জানুয়ারি থেকে কোনো যান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সব অধিদপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। বিআরটিএ যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে, সে সকল যানবাহনকে
আগামী 31 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও RFID ট্যাগ সংগ্রহ করতে হবে। 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট এবং RFID ট্যাগ ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না। প্রবাসের সময় আরো থাকছে। নরসিংদীর গোকুলনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। সারা দেশের সড়ক দুর্ঘটনায় আরো 7 জনের মৃত্যু। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে সচিবালয়ে সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করা হবে। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকরাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। স্কুল, মাদ্রাসা, কলেজ এই সকল স্তরে যারা বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক নিয়োগের আমাদের যে প্রচলিত পদ্ধতি সেটাকে আমরা পরিবর্তন করতে চাই। এখন যে পদ্ধতি আছে সেটা হলো যে পরিচালনা কমিটি সরাসরি যার যার মতো করে তারা নিয়োগদান করেন। এখানে অনেক সময় স্বজনপ্রীতি হয়, এমনকি অনেক সময় মানে অনৈতিকভাবে এমনকি আর্থিক লেনদেনও অনেক সময় হয়ে থাকে। এই নিয়োগ কমিশন হিসাবে একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন, পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষক হতে চান তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কোনো শিক্ষক নেওয়া যাবে না যার এই সার্টিফিকেট নেই। 5 জানুয়ারির নির্বাচনে ব্যর্থ হয়ে হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়েছে তারাই 2 বিদেশি নাগরিককে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, কিছু আপনারা মনে করবেন না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি বাই সেইং যে যারা 2014-এর 5ই জানুয়ারি নির্বাচন করতে দিতে চায় নাই, যারা তৃতীয় শক্তির আনার প্ররোচনা দিয়েছিল, যারা 92 দিন ধ্বংসাত্মক কার্যকলাপ লিপ্ত হয়ে মায়ের কোল খালি করে ব্যর্থ হয়েছে, তারাই 2 জন বিদেশিকে হত্যা করে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবারও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। সারা দেশের অসংখ্য মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, নিহত হয়েছে, তখন সবচেয়ে বড় প্রয়োজন যে জিনিসটির, সেটি হচ্ছে আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা। আমরা আশা করব যে আমাদের দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে অতি দ্রুত, এবং ফিরে এসে তিনি গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথে আমাদেরকে নেতৃত্ব দেবেন। রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, তেজগাঁও এলাকায় রাস্তার ওপর কোনো ট্রাক কাভার্ড ভ্যান রাখা যাবে না। এছাড়া রাজধানীর চারপাশে বিভিন্ন স্থানে বহুতল ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক শুধু সরকারের মধ্যেই নয়, এটা জনগণের সম্পর্ক। এ সম্পর্ক কখনো নিঃশেষ হয়ে যায়নি। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বিদায় উপলক্ষে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এক নৈশ ভোজের আয়োজন করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। এছাড়া ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সহ বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা এতে যোগ দেন।
সময়টা শৈশবের শেষ আর পরিপূর্ণ তারুণ্যে পৌঁছানোর মধ্যবর্তী বয়স। এই বয়সে নিজের ভেতরে ঘটতে থাকা শারীরিক আর মানসিক পরিবর্তন আমূল নাড়িয়ে দেয় কিশোর কিশোরীকে। কোনো কিছু ঠিকভাবে বুঝে ওঠার আগেই পরিবার আর সমাজ থেকে শুরু হয় নানা বিধিনিষেধ, যা রূপ নেয় সংকটে। কিন্তু কারো কাছে যেন বলা যায় না সেই না বলা কথা। বিশেষজ্ঞদের মতে মনের কথা খুলে বলার ব্যবস্থা থাকলে অনেক শারীরিক আর মানসিক সমস্যা থেকে রেহাই পেত বয়ঃসন্ধির এই ছেলেমেয়েরা। কি উপায়ে এবং কারা হবেন সেই নির্ভরতার মানুষ, তার উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। হঠাৎ ঝড়ো বাতাস কিছুটা অস্থির আর অগোছালো করেছে প্রকৃতিকে। কালো হয়ে আসা প্রকৃতিকে মনে হতে পারে গোমরামুখও, আবার বর্ষার পানি অজান্তেই সতেজ যৌবনের সাজে সাজিয়েছে তাকে। জীবনের একটা সময়ে প্রকৃতি এমন অদ্ভুতভাবে শিশুকে সাজিয়ে দেয় পরিপূর্ণ মানব বা মানবীতে। প্রকৃতিগতভাবে ব্যাপারটি খুব সাধারণ হলেও এ পরিবর্তন শারীরিক ও মানসিকভাবে আমূল নাড়িয়ে দেয় বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের। বাসা থেকে বেশি একটা বেরোই না, আর আগে যা খেলতাম এখন তো প্রশ্নই ওঠে না। অল্প একটু ধারণা আগে থেকেই ছিল, এখন একটু বেশি হচ্ছে ধারণা। তোমার কি মনে হয় যে তুমি পুরোটা বুঝো? না, পুরোটা বুঝি না। সামাজিক লজ্জা আর সংস্কার কিশোর কিশোরীর কাছে খোলামেলা হতে দেয় না অভিভাবক বা শিক্ষকদের। বড় হইলে তো অনেক ধরনের চিন্তা ভাবনাই মার লাগে। টিফিন টাইম দেখা যায় আমাদের 40 মিনিট 45 মিনিট, দেখা যায় যে আরো 5 মিনিট বাড়ায় নিল। এইভাবে ওদের মোটামুটি আমাদেরই হয়, এর বাইরে আর ওদের নিয়ে আর কিছু করার সুযোগ হয় না। তখন সমবয়সী বন্ধুই হয়ে যায় একমাত্র আশ্রয়। কিন্তু বন্ধু কিভাবে দেবে জটিল এ সমস্যার সমাধান? এই সব স্যাররা পড়ায় না, সব স্যার অধ্যায় বাদ দিয়ে পড়ায়। লেখাপড়ায় মন বসে না, মানে কিছু করতে ভালো লাগে না, সেজে গোজে থাকতে মন চায়। মেয়েদের প্রতি অ্যাট্রাকশনটা সবারই স্বাভাবিক। সামাজিকভাবে মনে হয় সবাই অন্য দৃষ্টিতে দেখে। বিশেষজ্ঞদের মতে সঠিক ধারণার অভাব এবং নিয়ন্ত্রণহীন মানসিকতার কারণে অনেকেই জড়িয়ে পড়ে নানা মানসিক সমস্যায়। এই সময় এরা খুব ভালনারেবল থাকে। ড্রাগ এডিকশনের প্রবণতা এখানে খুব বেশি, কন্ট্রোলটা কম, আবেগ খুব বেশি, হাই স্কুল লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্কুল সাইকোলজির একটা বিষয় আছে, স্কুল মেন্টাল হেলথ বলে একটা কনসেপ্ট। আমরা যে সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আসছি সেই সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আমাদের সন্তানরা যাক, সেটা আমরা চাইবো না। অতএব আমাদের এই সেন্সিটিভিটি কমাতে হবে। ছোট্ট শিশু একটু একটু করে যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করার আগে যে অস্থির আর অগোছালো সময়টি পার হতে হয় তার নাম বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির এই অস্থির আর অগোছালো মানসিকতার সময় সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তার নাম কাউন্সিলিং। এই কাউন্সিলিংটি হতে পারে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আর তাহলেই একজন শিশু পূর্ণাঙ্গ মানুষ রূপে বেড়ে উঠবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে MSF হল্যান্ড, ACF ও IOM নামের 3টি বিদেশি সংস্থা। এই সংস্থাগুলোর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বিদেশি এনজিওগুলোর কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে জেলা প্রশাসক বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে আসা হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিদেশি সংস্থা MSF হল্যান্ড ও ACF। তবে 2012 সালে মিয়ানমারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার পর রোহিঙ্গাদের উস্কানি দেওয়ার অভিযোগে MSF হল্যান্ড ও ACF এর কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর 2014 সালের শুরু থেকে নতুন করে কার্যক্রম শুরু করে IOM এর তদারকিতে সরকারের অনুমতি সাপেক্ষে নতুনভাবে 2015 সালের মার্চ থেকে আবারও কাজ শুরু করে MSF হল্যান্ড ও ACF। স্থানীয়দের অভিযোগ, এসব বিদেশি এনজিওর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে। কিছু এনজিও কাজ করার কারণে আনরেজিস্টারে মূলত রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, যার কারণে
দিন দিন রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না যতদিন এখানে এনজিও সংস্থা আছে। রোহিঙ্গাদের নিয়ে যে এনজিও গুলো কাজ করতেছে তারা রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের স্থানীয় লোকজনের মানবাধিকার লঙ্ঘন করতেছে। সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে এসব বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ করার দাবি জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এই নেতা। রোহিঙ্গা ক্যাম্পের কর্মকাণ্ডটাকে তাদেরকে সরিয়ে রাখা উচিত সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে, না হলে রোহিঙ্গারা উপাড়ে যাওয়ার প্রবণতা তাদের কাছ থেকে হ্রাস পাবে, এখানে থাকার প্রবণতাই দিন দিন বৃদ্ধি পাবে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক জানালেন সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। আনডকুমেন্টেড মায়ানমার ন্যাশনালসদের আইওএম যে কাজটা করতেছে সার্বক্ষণিক আমরা নজরদারি করি, মনিটরিং করি, সুপারভাইজ করি। এই ধরনের কোনো যদি অভিযোগ আমাদের কাছে এসে থাকে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নেব। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী কক্সবাজারের 2টি শরণার্থী শিবিরে নিবন্ধিত 32,000 সহ 3 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় বসবাস করছে। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে এক সপ্তাহের এইমাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র এখন সাজ রব। সেখানে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। সফরকালে 9টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2010 সালের পর আগামী 15 অক্টোবর তৃতীয়বারের মতো কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে জেলার সড়কগুলো ছেয়ে গেছে শুভেচ্ছা সম্বলিত তোরণে। সে সাথে ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারে গোটা শহর সেজেছে বর্ণিল সাজে। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত সর্বস্তরের মানুষও। শেখ হাসিনা আমার কুড়িগ্রামের খুব উন্নয়ন করছে। 15 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তার জন্য কুড়িগ্রামবাসী আমরা সবাই খুশি। এছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থল সরকারি কলেজ মাঠে এখন জোরে সোরে চলছে নৌকা সাদৃশ্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ। ওনার উদ্দীপনায়, ওনার সহযোগিতায় কুড়িগ্রাম থেকে আজ মঙ্গা দূরীভূত হয়েছে। আমাদের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে। কুড়িগ্রাম উনি আসছেন, এখন আমরা অপেক্ষা করছি ওনাকে বরণ করার জন্য। আগামী 15 তারিখে যে জনসভা, এই জনসভাটি মহাসমাবেশে রূপান্তরিত হবে। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মানুষ খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ এবং নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। সফরকালে কুড়িগ্রাম সমন্বিত বীজ হিমাগার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সহ সদ্য নির্মিত 9টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজীবপুর ও কুর্তিমারি ফায়ার সার্ভিস স্টেশন, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কুড়িগ্রাম নার্সিং হোস্টেল সহ আরো 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগ হওয়া সাবেক ছিটমহলগুলোতে শুরু হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম। ছিটমহল বিনিময়ের 2 মাসের মধ্যে সরকারের এমন পদক্ষেপে খুশি বাংলাদেশের নতুন নাগরিকরা। বিলুপ্ত ছিটমহলগুলোতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আলোকিত হবে 10টি ছিটমহল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দাবি, চলতি বছরের মধ্যেই সাবেক সবকটি ছিটমহলে বিদ্যুৎ দিতে 11,000 গ্রাহকের হিসেব ধরা হয়েছে। এজন্য নির্মিত হচ্ছে প্রায় 300 কিলোমিটার বিতরণ লাইন। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মাত্র 2 মাস হলো দূর হয়েছে স্বাধীন দেশের অভ্যন্তরে পরাধীনভাবে থাকার যন্ত্রণা। ছিটমহল বিনিময়ের আগে যেখানে ন্যূনতম নাগরিক সেবাটুকুও পাওয়া যেত না, এখন সেখানে চলছে বিদ্যুতায়ন কর্মসূচি। কাজ চলছে বিতরণ লাইন নির্মাণের, ঘরে ঘরে লেগেছে বৈদ্যুতিক মিটার। গত 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশের অংশ হয়ে যাওয়া সাবেক 111টি ছিটমহলে উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন এই কর্মসূচি। স্বাধীন ভূমিতে বিদ্যুতের আলো উৎফুল্ল করেছে সেখানকার অধিবাসীদের। সরকার আমাদের দিকে নেক নজর দিছে। সরকার আমাদের এই যে রাস্তাঘাট, ইলেকট্রনিক সবকিছু দিতেছে। আমরা এখন রাত্রে বেলায় বিদ্যুতের যে কারেন্টের বাল্ব পাবো, এর আলোয় আমরা লেখাপড়া করতে পারবো। কারেন্টের আলোতে লেখাপড়া করতে পারবো, তাই আমরা ছাত্রছাত্রীরা অনেক খুশি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিলুপ্ত 111টি ছিটমহলের মধ্যে 52টি পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রামের আওতাভুক্ত।
প্রথম পর্যায়ে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ির দাসিয়ারছড়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদায় 5টি ও নীলফামারীর ডিমলা উপজেলার 4টি বিলুপ্ত ছিটমহল বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। বিদ্যুতায়ন কর্মসূচিকে সফল করতে এরই মধ্যে কুড়িগ্রামের সব প্রস্তুতি শেষ করেছে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দাসিয়ারছড়ায় 50 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের মাধ্যমে 1906 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে 17 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন, বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সব এলাকায় এবছরের শেষ নাগাদ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। কুড়িগ্রাম, নীলফামারী এবং ঠাকুরগাঁও এই 3টা সমিতির 10টা ছিটমহলে আপনার যে জনগণগুলো বাস করে তাদের জন্য আমরা 45 কিলোমিটার লাইন নির্মাণ করেছি। 32টাতে আমাদের প্রায় 300 কিলোমিটার লাইন নির্মাণ করা লাগবে। দ্রুততার সাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে ইনশাল্লাহ এই বছরেই অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব। বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে 68 বছরের আঁধার ঘুচবে অবহেলিত জনপদের। স্বচ্ছলতা আর সুশিক্ষায় মুক্তি মিলবে দীর্ঘকালের গ্লানি থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নরসিংদী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকায় ঢাকামুখী চলনবিল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। আহত 52 জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে 12 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এদিকে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক সহ 2 জনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় রংপুর, ফেনী ও নওগাঁয় আরও 4 জন নিহত হয়েছেন। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাক্তার রেনিন সোকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটি দায়রা ও জেলা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার মধ্যরাতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর থেকে তাকে আটক করা হয়। বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ জানান, রাত 3:30টার দিকে ইসলামপুরের আদর্শপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 41,000 ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, 3টি ক্রেডিট কার্ড ও নেদারল্যান্ডের পাসপোর্ট সহ ডাক্তার রেনিন সোকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাকে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত 1 দশক ধরে ডাক্তার রেনিন সো রাজস্থলী উপজেলার ইসলামপুরের নিজ বাসভবনে থেকেই আরাকান আর্মির কাজ পরিচালনা করে আসছে বলে জানিয়েছে বিজিবি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েও আসছিল সে। এর আগে গত আগস্ট মাসে বান্দরবানে বিজিবির ওপর আরাকান আর্মির হামলার পর তার রাজস্থলীর বাড়ি থেকে 3 সহকারীকে আটক করা হয়। যেহেতু মামলার একজন বড় সাসপেক্ট এবং এজাহারভুক্ত আসামি, তাকে আমরা এখন দীর্ঘদিন ধরার জন্য ট্রেস করতেছি। তো সর্বশেষ আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সে এই এলাকায় তার অবস্থান। বিজিবি এবং রাজস্থলী থানা পুলিশের যৌথ অভিযানে অর্থ থানাধীন ইসলামপুর এলাকা থেকে আপনারা জানেন যে মামলা পলাতক আসামি ডক্টর রেনিনজো, তাকে ইসলামপুর থেকে আমরা ধৃত করি। প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়কারী চক্রের 7 সদস্যকে আটক করেছে র্যাব 4। বুধবার রাজধানীতে র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 নারী সদস্য সহ 7 জনকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী সদস্যদের দিয়ে প্রেমের ফাঁদ পেতে ভুক্তভোগীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো। একই সঙ্গে জোরপূর্বক অপ্রীতিকর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করত তারা। অনেক ক্ষেত্রে আসামিরা ভুয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়েও ভুক্তভোগীদের হেনস্থা করত বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। মালদ্বীপ প্রবাসী, তার কাছে পাসপোর্টও আছে, আমরা পাসপোর্টও পেয়েছি। সে তাকে ফাঁদে ফেলে, এই যে মেয়েটাকে দেখতেছেন, মৌ নামে একটা মেয়ে, শিরিন আক্তার মৌ,
সে তাকে ফাঁদে ফেলে তাকে তার বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে প্রথমে এই মালিক নামে এই লোক বাসায় ছিল না, তার ওয়াইফ ছিল। পরে তার ওয়াইফ ফোন করে এদেরকে এবং তার হাজবেন্ডকে এবং এদেরকে ডেকে নিয়ে আসে। নিয়ে এসে তার কাছ থেকে মারধর মারামারি করে তার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করতেছিল ইন বিটুইন। বাট আমাদের তথ্য ছিল এবং আমাদের কাছে খুব কমপ্লিট তথ্য থাকার ভিত্তিতে আমরা সঠিক সময় ইন্টারভেন করে এদের এই যে সবগুলো দেখছেন, সে সাংবাদিক স্বাস্থ্য, এটাকে পুলিশ স্বাস্থ্য, এইভাবে করে প্রশাসনে ভয় দেখায় মানুষের কাছ থেকে করতে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার সকাল 11টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু করেন তারা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনশনে অংশ নিয়েছেন। রাতের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে স্যালাইন দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভর্তিচ্ছুরা। গত ২৬ দিন ধরে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। যেখানে একটা স্বপ্ন থাকে যে মায়ের মুখে হাসি ফোটাবো, সেই স্বপ্নটা তো পূরণ হয়নি, বরং এই রাতের বেলা মাকে নিয়ে এখানে পড়ে থাকতে হইতেছে। আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের অনশন কর্মসূচি এক চুল পরিমাণও নড়ব না। কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় বসুক, দেখুক যে কি সমস্যা। আমরা যেটা ফলাফল যেটা হবে সেটা আমরা মেনে নিতে রাজি আছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিক। যতক্ষণ উনি আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ কিন্তু আমরা এখানে মরে যাব। আমার সন্তানের জন্য আমার জীবন দিতে আমি প্রস্তুত হয়ে এখানে আমি উপস্থিত হয়েছি। সদ্য প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে সিলেটবাসীর পক্ষ থেকে এ শোক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শোক সভায় মহসিন আলীর স্বজনরা তার রাজনৈতিক জীবনের নানা ঘটনা তুলে ধরেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা দমনে এবার পূর্ব জেরুজালেমে সেনা মোতায়েন শুরু করেছে তেল আবিব। সেই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চেক পয়েন্ট বসিয়ে ফিলিস্তিনিদের দেহ তল্লাশি করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে নতুন করে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। এ নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতায় 8 শিশুসহ অন্তত 32 ফিলিস্তিনির নিহতের ঘটনা ঘটল। একই দিন পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের দফায় দফায় সংঘর্ষ হয়। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত 8 ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুপক্ষকে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিপিএল এর খবর। 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল-এ ক্রিকেটারদের প্লেয়ার বাই চয়েস এর নিলাম। উদ্বোধন 20 ও খেলা শুরু 22 নভেম্বর। আসরের ফাইনাল 15 ডিসেম্বর। দেশের নির্বাচিত 120 জন ক্রিকেটার মনোনীত হয়েছেন প্লেয়ার বাই চয়েস এর লটারিতে। আর দারুণ সাড়া পড়েছে বিদেশি কোটায়। 196 জন ক্রিকেটার খেলতে আবেদন করেছেন বিপিএল-এ। তবে স্পষ্টই ফুটে উঠেছে বিদেশি ক্রিকেটারদের তুলনায় দেশের অনেক তারকা ক্রিকেটার পারিশ্রমিকের দিক থেকে এটা 4 জনই করছি আমি বললাম তো যাবে উল্টো করেন না 4 জনই বাধ্যতামূলক। বিপিএল এ বিদেশি ক্রিকেটার সেরা একাদশে সর্বোচ্চ 4 জন জায়গা পাবেন নাকি বাধ্যতামূলক 4 জনকে খেলানো হবে, এ নিয়ে সংবাদ সম্মেলনে মতপার্থক্য গভর্নিং কাউন্সিলের এই 2 কর্তার মাঝে। একাদশে সর্বোচ্চ 4 জন রাখলে সুযোগ থাকবে দেশি ক্রিকেটারদের, বাধ্যতামূলক হলে কমে যাবে। তাই ফুটে উঠেছে বিপিএল এ বিদেশি খেলোয়াড়দের কদরের ব্যাপারটি। এটা অবিচার বলবো না, এটা আসলে যে জিনিসটা হচ্ছে আমাদের টুর্নামেন্টটার
তো গত 2টা টুর্নামেন্ট থেকে যেটা আমাদের মানে আসলে লার্নিং, সেটা হলো গিয়ে যে প্লেয়ার ডাকে অনেক, পরে কিন্তু টাকাটা দেয় না। সো আমরা কিন্তু ফরেন প্লেয়ার যেসব 70,000 রাখছি, আমরা দেখছি তারা IPL-এ কত পায়, যেমন সাকিব কীরকম পায়, অন্যান্য প্লেয়াররা কীরকম পায়, সেটা দেখে কিন্তু আসলে এটা করা হয়েছে। আমাদের দেশি প্লেয়াররা তাদের জন্য কম্পিটিটিভ ক্রিকেট খেলা আরও মোর বেনিফিটেড হবে। শুধু তাই না, দেশের ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক 35 লাখ টাকা, সেখানে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দ্বিগুণ। এখানে শেষ না, বৈষম্য ফুটে উঠেছে আরও। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বেঁধে দেওয়া সর্বোচ্চ পারিশ্রমিকের বাইরেও ফ্রাঞ্চাইজিরা চাইলে বাড়তি অর্থের বিনিময় বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর সুযোগ পেলেও সেই সুযোগ নেই দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। আইকন প্লেয়াররা পাবে 35 লাখ টাকা, A গ্রেড পাবে 25 লাখ, B গ্রেড 18 লাখ, C গ্রেড 12 লাখ, অ্যান্ড D গ্রেডে যারা থাকবে তারা 5 লাখ, এই ক্যাটাগরিতে থাকবে। সো লোকাল প্লেয়ার কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ডাইরেক্টলি নেওয়ার কোনো অপশন নেই, এটা আমাদের ফুল প্লেয়ার বাই চয়েস সিস্টেমে নিতে হবে। দেশের 120 জন ও বিদেশের 196 জন ক্রিকেটার BPL-এ খেলার আবেদন করেছেন, যার মধ্যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আছেন 4 জন করে। শুনছি সাঙ্গাকারা আসতেছে, ক্রিস গেল সাইন করেছে, শোয়েব মালিক সাইন করেছে, আফ্রিদি সাইন করেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার, নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধায়, বৃহস্পতিবার তোলা হবে আদালতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন, দণ্ড মওকুফের আশা আসামি পক্ষের, সাজা কমার সুযোগ কম মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বিদেশি খুনের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ দিতে পারেনি পশ্চিমা বিশ্ব, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, সতর্কতা প্রত্যাহারের আহ্বান। বেসরকারি শিক্ষক নিয়োগে পিএসসির আদলে কমিটি গঠনের সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী জানালেন সরাসরি নিয়োগ দিতে পারবে না পরিচালনা কমিটি। এবং রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান, 1 জানুয়ারি থেকে ডিজিটাল নম্বর প্লেট ছাড়া গাড়ি না চালানোর নির্দেশ। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।